নমস্কার, শুরু করছি বাংলা বলছে। আমরা দেখেছি লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেছে ওয়াকফ বিল, কিন্তু ইতিমধ্যেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। আসাউদ্দিন ওয়াইসির পর দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তিনিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই ওয়াকফ বিল নিয়ে যে বিতর্ক দানা বাঁধছে, কিরেন রিজিজু তিনি দাবি করছেন যে সংখ্যালঘু সম্প্রদায় তারা নাকি সোৎসাহে স্বাগত জানাচ্ছেন, তারা নাকি অত্যন্ত খুশি। কিন্তু বাস্তব চিত্রটা কি বলছে? এই ওয়াকফ বিলের কোন অংশগুলো নিয়ে আপত্তি বিরোধীদের, এসব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে ডক্টর তন্ময় মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ নাদিমুল হক, আইনজীবী ফিরদৌস শামীম এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি শুরুতে একটু আপনাদের দেখাবো সংসদে পাশ ওয়াকফ সংশোধনী বিল 2024। রাষ্ট্রপতির অনুমোদন মিললেই বিল আইনে পরিণত হবে। ভারতের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা নিয়ে বড় পরিবর্তন আনতে 1995 সালের ওয়াকফ আইনে সংশোধন করা হয়েছে এই বিলে। বিরোধীরা বলছেন এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তির ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপের পথ প্রশস্ত করবে। তবে সরকারের দাবি এই পরিবর্তনের উদ্দেশ্য স্বচ্ছতা বাড়ানো এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। এই বিতর্কের মধ্যেই ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আসাদুদ্দিন ওয়াইসিরা। দেখুন। ভারতের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা নিয়ে বড় পরিবর্তন আনতে 1995 সালের ওয়াকফ আইনে সংশোধন করা হয়েছে। এই নতুন বিল সরকারকে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও বিরোধ নিষ্পত্তির অধিক ক্ষমতা প্রদান করছে। এই বিল প্রথমে 2024 সালের অগস্টে সংসদে তোলা হয় এবং পরে বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বাধীন সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ফেব্রুয়ারি 2025 কমিটি 15-11 ভোটে বিলটি অনুমোদন করে, যেখানে সব সংশোধনী বিজেপি ও তার শরিক দলের সদস্যদের প্রস্তাবিত। বিরোধী সদস্যরা বিলের বিরোধিতা করে তাদের মতামত জমা দেন। বিরোধী দলগুলোর দাবি এই বিল ওয়াকফ পরিচালনার পদ্ধতিকে দুর্বল করবে এবং মুসলিম সম্প্রদায়ের অধিকার খর্ব করবে। এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি বলেছেন এই বিল ওয়াকফ পরিচালনার ভিত্তিকে দুর্বল করার উদ্দেশ্যে আনা হয়েছে। তবে সরকার দাবি করেছে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও অবৈধ দখলদারি রোধ করতেই এই পরিবর্তন দরকার। বিলটি জেলা কালেক্টরকে ওয়াকফ সম্পত্তির মালিকানা নির্ধারণের ক্ষমতা দিয়েছে, যা আগে ওয়াকফ ট্রাইব্যুনালের হাতে ছিল। বিরোধীদের মতে এটি সরকারকে অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ দেবে। এছাড়া কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষিত হলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সরকারি সম্পত্তি হিসেবেই তা গণ্য হবে। 1995 সালের আইনে রাজ্য সরকার দ্বারা নিযুক্ত সার্ভে কমিশনার ওয়াকফ সম্পত্তির সমীক্ষা করতেন। নতুন বিলে এই দায়িত্ব জেলা কালেক্টর বা তাঁর মনোনীত কর্মকর্তার হাতে দেওয়া হয়েছে। সরকার বলছে বিভিন্ন রাজ্যে সমীক্ষার কাজ বাধাগ্রস্ত হওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে ওয়াকফ বোর্ডে একজন অমুসলিম প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের বিধান রাখা হয়েছে এবং কমপক্ষে 2 জন অমুসলিম সদস্য নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। বিরোধীরা বলছেন এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তির ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপের পথ প্রশস্ত করবে। বলা হচ্ছে এই বিল 1963 সালের সীমাবদ্ধতা আইন ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করতে চাইছে, যা 1995 সালের আইনে বাদ রাখা হয়েছিল। বিরোধীদের আশঙ্কা এর ফলে 12 বছরের বেশি সময় ধরে দখলে থাকা সম্পত্তির ওপর কেউ আইনি মালিকানা দাবি করতে পারবে, যা অবৈধ দখলদারদের সুবিধা দেবে। তবে সরকার বলছে এই পরিবর্তনের উদ্দেশ্য স্বচ্ছতা বাড়ানো এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। যাবতীয় বিতর্কের পরও সংসদের 2 কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাজ্যসভায় 128 ভোট পক্ষে এবং 95টি ভোট বিপক্ষে পড়ে। লোকসভাতে 228, 232 ভোটে ওয়াকফ বিল পাশ হয়। বিরোধী দলগুলি একে ধর্মীয় সম্পত্তির ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা বলে মনে করছে, যেখানে সরকার বলছে এটি স্বচ্ছতা বাড়াবে। এই বিতর্কের মধ্যে নয়া বিল এখন আদালতের দুয়ারে পৌঁছে গেল। সংবিধানের 15 থেকে 30 নম্বর অনুচ্ছেদে সাংবিধানিক অধিকারের কথা বলা রয়েছে। নিয়ম অনুযায়ী বলা হয় ওয়াকফে যে জমি দান করবে তা যেন জনস্বার্থে দান করা হয়। ওয়াকফ বিল পাস হওয়ার পর বলা হচ্ছে ওয়াকফে জমি দিতে গেলে অন্তত 5 বছর ইসলাম ধর্ম অনুসারী হতে হবে। এতে সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে বলে মনে করা হচ্ছে। নয়া বিলে বলা হয়েছে জমির উপযুক্ত কাগজ না থাকলে তা সরকারের হয়ে যাবে। আগে অনেক ক্ষেত্রেই এই দান মৌখিক হতো,
ফলে প্রশ্ন উঠছে সেই সব জমি কি সরকারের হাতেই যাবে? নতুন সংশোধিত আইনে মোতওয়ালি প্রথা তুলে কমিটি গঠন করা হয়েছে, যাতে একজন কালেক্টরকে রাখা হয়েছে। স্বভাবতই জল্পনা, সরকারি আধিকারিক সরকারি স্বার্থ ছেড়ে কি অন্য কোনো স্বার্থ দেখবেন? এসব প্রশ্ন নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মিম, কংগ্রেস সহ বহু মুসলিম নেতৃত্ব। সব মিলিয়ে নয়া বিলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। কলকাতা টিভি। বাবু, আপনারা দাবি করছেন যে এই গোটা বিষয়টা স্বচ্ছতার জন্য, কিন্তু এই ওয়াকফ বিলে আপনারা যে সংশোধনীগুলো আনছেন সেগুলো তো আপনারা যাদের জন্য করছেন বলে দাবি করছেন সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা বিশ্বাসই করছেন না। বরং শুধু তারা নন, বিরোধীরাও মনে করছেন যে আসলে নিয়ন্ত্রণ কায়েম করার জন্য, ওয়াকফ সম্পত্তিতে নিয়ন্ত্রণ কায়েম করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে। দেখুন, এটাতে আপনার অবাক হওয়ার কারণ নেই। এই জন্য আপনি একই রকমের জিনিস দেখেছিলেন 3 তালাক যখন বিল এসেছিল, এবং তখনও দেখেছিলেন যে পার্লামেন্টের সুপ্রিম কোর্টের বাইরে যখন সুপ্রিম কোর্ট রায় দিল, আর পরে পার্লামেন্টের বাইরে মুসলিম মহিলারা মিষ্টি বিতরণ করছে, একজন আরেকজনকে মিষ্টি খাওয়াচ্ছেন, আর অন্য জায়গায় প্রতিবাদ হচ্ছে। তো এইখানেও দেখতে পাচ্ছেন আপনি সেই একই জিনিস, যে অনেক জায়গাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মিষ্টি বিতরণ করছেন, সেটা কলকাতাতেও রয়েছে, আবার কলকাতাতে প্রতিবাদও হচ্ছে। তার মানে আপনি কি বলতে পারেন যে কিছু কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ খুশি হয়েছে, কিছু কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ অখুশি এর থেকে। কিন্তু পুরো বিলটা তৈরি হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, কারণ এটা একটা চ্যারিটেবল বিল আর কি, যেটা চ্যারিটিতে লাগে। তো সেখানে যদি কারো স্বার্থে ঘা লাগে তাহলে সে খুশি হবে না। আর যদি কেউ মনে রাখেন যে না, এটা আমি যে অসুবিধাগুলো হচ্ছিল বা আমি যে জিনিসগুলো পাচ্ছিলাম না বা যে অস্বচ্ছতাগুলো চলছিল সেগুলোকে সরকার ঠিক করলো, এগুলোকে স্বচ্ছতাটা এনে তারা খুশি হবে। তো এটা তো আপনার যে কোনো কিছুতেই সেটাই হচ্ছে এখানে, যেটা 3 তালাকে হয়েছিল। এখন আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 3 তালাকে খুশি ছিলেন না, তিনি 3 তালাকে বিরোধ করেছিলেন, তিনি আবার এই ওয়াকফের বিরোধ করছেন। কিন্তু আমাদের রাজ্যে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মিষ্টি বিতরণ করছেন। তাহলে আপনি কিভাবে দেখবেন এটাকে? এবার আপনি যদি বলেন যে সুপ্রিম কোর্টে কেস হয়েছে, তখনও 3 তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল। আর এখানে আর একটা কেস হয়েছে, আপনি জানবেন যে দিল্লি হাইকোর্টে একটা পিআইএল হয়েছে, তারা চ্যালেঞ্জ করেছে এই ওয়াকফ অ্যাক্টটাই থাকা উচিত কিনা দেশে। তারা বলছে যে ওয়াকফ অ্যাক্টটাই থাকা উচিত না, তো সেটাও হচ্ছে দিল্লি হাইকোর্টে হয়েছে। তো সেগুলো তখন কোর্ট দেখবে, কোর্ট বলবে। আমি নাদিমুল হকের কাছে আসবো। নাদিমুল সাহেব, লোকসভার পর রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে গেছে এবং যেটা আইনে পরিণত হওয়া শুধুই সময়ের অপেক্ষা। যদিও ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে, আসাউদ্দিন ওয়াইসি তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সত্যি কি এটার আইনে পরিণত হওয়া সেটা আটকানো যাবে? 1, 2, কি কারণে বিরোধিতা? শুধু রাজনৈতিক কারণে বিরোধিতা? এই যে তন্ময়বাবু যে প্রসঙ্গগুলো তুলছেন, তন্ময়বাবু বলছেন যে স্বচ্ছতা আনা এবং প্রশাসনিক দিকটা সেটাকে আরো শক্ত করা, মজবুত করা, সেটাই লক্ষ্য। সব থেকে আগে নমস্কার আপনার ভিউয়ার্সদেরকে। অ্যান্ড এই বিল যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এসেছিল, এখন অ্যাক্ট যেহেতু পাস হয়েছে প্রেসিডেন্টের কাছে যাবে, তারপরে কিছুগুলো প্রসিডিওর বাকি আছে, তারপরে অ্যাক্ট হবে। কিন্তু আমার পার্টি আর আমরা যে অপোজ করেছি, ইট ইজ অন দ্য গ্রাউন্ড দ্যাট এটা শুধু নট অনলি এ রিলিজিয়াস ইস্যু বাট ডেফিনেটলি এ কনস্টিটিউশনাল ইস্যু। এই বিলে অনেকগুলো প্রভিশন আছে which is hitting at the Constitution of India. A bill tramples on the minority rights or constitution basic structure against ache or anti-federal or fundamental rights to violate hocche. শুনেন আপনি তন্ময়বাবু, ফান্ডামেন্টাল রাইটস, সংখ্যালঘু মানুষের ফান্ডামেন্টাল রাইটস, সেটাই খর্ব হচ্ছে। দেখুন, যখন সেটা সে ব্যাপারে আপনি জানেন যে সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্ট সেইগুলো দেখবেন, কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। এবার আপনাকে বলি সেটা হচ্ছে কিনা।
জানবেন এন্ট্রি 28 অফ দ্য কনকারেন্ট লিস্টে আছে যে এই চ্যারিটেবল অর্গানাইজেশন, রিলিজিয়াস চ্যারিটি, এই সমস্ত মধ্যে লেখা আছে। এবং যদি কোনো কনকারেন্ট লিস্টে থাকে সেখানে কেন্দ্রে আইন বানাতে পারে, রাজ্য আইন বানাতে পারে, কিন্তু কেন্দ্র যদি আইন বানায় তাহলে কেন্দ্রের আইন প্রাধান্য পায় রাজ্যের কোনো আইনের থেকে। সুতরাং সেইখানে কনকারেন্ট লিস্টে এই ব্যাপারটা আছে, এই রিলিজিয়াস চ্যারিটি নিয়েও কথা বলা আছে। আর এখানে এটা মনে রাখবেন যে এটা কোনো নতুন আইন নয়, এই আইনটা ছিল বহুদিন থেকে। এই আইনটা সংশোধন হয়েছে আগে, সেই আইনটা আরেকবার সংশোধন করা হচ্ছে যে কিছু যাতে মানুষের যেগুলো অসুবিধা হচ্ছে সেই অসুবিধাগুলোকে দূর করা এবং জিনিসটাকে স্বচ্ছতা আনা, যাতে কিছু মানুষ যে করাপশনের মধ্যে যুক্ত রয়েছে, এই ওয়াক অফ প্রপার্টি থেকে তারা যে প্রচুর টাকা আয় করছে সেটা বলে দেয় এই জন্যে যে ওয়াক অফ থেকে ইনকাম বছর বাই বছর কমছে। আর আপনাকে আরেকটা বলে রাখি, সার্চার কমিটিতে যেগুলো বলা ছিল রেকমেন্ডেশনে এই ওয়াক অফ সম্বন্ধে যেগুলো বলা ছিল সেগুলো এই বিলে আনা হয়েছে। যেমন হচ্ছে সার্চার কমিটিতে বলা ছিল নিড অফ রেগুলেশন অ্যান্ড ফাংশনিং অফ মুতাওয়ালিস, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট অফ রেকর্ডস, ইনক্লুশন অফ নন মুসলিমস, টেকনিক্যাল এক্সপার্টিস ইন ম্যানেজমেন্ট অফ ওয়াক অফ। এগুলো সার্চার কমিটির রিপোর্টে বলা ছিল 2006 সালে। চন্দনদার কাছে সেগুলো করা হয়নি, সেই সরকার করেছে সেগুলো। আমরা দেখলাম যে লোকসভার পর রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে গেল। আপনারা এই বিলের বিরোধিতা করেছেন, কিন্তু খুব ইন্টারেস্টিংলি সেইভাবে একটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী, যিনি ওয়ানারের সাংসদ, তিনি সেদিন অনুপস্থিত থাকলেন। রাহুল গান্ধী তিনিও কম সময়ের জন্য থাকলেন এবং তিনি পার্টিসিপেটই করলেন না ডিবেটে। দেখো, পরিষ্কারভাবে একটা কথা বলি, কোনো একটি ইন্ডিভিজুয়াল বা কোনো একটি ইন্ডিভিজুয়াল ঘটনাটা নিশ্চয়ই তোমার এখানে রেফারেন্স নয়, কারণ বারবার রাহুল গান্ধীর স্টেটমেন্টটা ছিল এবং লাস্ট দিন উনি বলেছিলেন এবং ডিরেক্টিভসগুলো দেওয়া হয়েছিল এক্স্যাক্টলি কংগ্রেস কিভাবে ফাংশন করবে। কিন্তু একটা কথা এখানে বুঝতে হবে, সেটা হলো যে আজকে যে প্রসঙ্গটা আসছে যদি একজন পার্লামেন্টারিয়ান, তার সঙ্গে আমার তফাৎটা এখানেই হয়, আমার পার্লামেন্টে কোনো অ্যাক্টিভিটি নেই, তার যোগ্যতা আমার নেই, কিন্তু একজন পার্লামেন্টারিয়ান তিনি নির্বাচিত হন, তার যদি কোনো বক্তব্য থাকে সেটা আরো ভেহিমেন্টলি বলার জন্য পার্লামেন্টের প্ল্যাটফর্ম ক্রুশিয়াল দিনে শিওরলি সো। এবং এই বিলটার উপর ডিবেট হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, সেখানে ওয়েনারের সাংসদ যিনি প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে যান বার্তা দিতে, তিনি এদিন উপস্থিত থাকলেন না। না, একটা কথা তোমাকে বারবার বলি, সেটা হচ্ছে তুমি যে প্রসঙ্গটা তুলেছিল বাস্তব, কিন্তু বিভিন্ন কারণে একেবারে অ্যাবসলিউট সংখ্যক উপস্থিত থাকে এরকম উদাহরণও নেই। আর তুমি জানো এখানে সুব্রত বক্সী উপস্থিত ছিলেন না ব্যক্তিগত কারণে, হয়তো অসুস্থতার কারণে। আমি বলতে চাইছি যে প্রসঙ্গটা তা নয়, প্রসঙ্গটা হচ্ছে কনসলিডেটেড একটা পার্টি লাইন কি হতে পারে এবং সেই অনুসারে কি কাজ হতে পারে। তোমাকে একটা পরিষ্কার কথা এখানে বলতে পারি, এটা তো ঘটনা যে সংসদে বেশি নাম্বার, লোকসভাতে এদের এবং রাজ্যসভাতেও তাই, কিন্তু ঘটনাটা এতটা কম্পিটিটিভ, এখানে ফিরদৌস আছে বলতে পারবেন, এতটা কম্পিটিটিভ। তুমি একটা জিনিস ভাবো, 288/232। এখন প্রশ্নটা হচ্ছে একটা ব্যাপক শ্রেণীর মানুষের কাছে প্রশ্ন উঠেছে, যে প্রশ্নটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে সাপ্রেস করছে কি। দেখো, একটা কথা, কনস্টিটিউশনাল গ্যারান্টি তো আছে, ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট যখন বলছে তার মানে ওয়াক অফ আছে, তারপরে অ্যামেন্ডমেন্টটা কি সেই উদ্দেশ্যটাকে বুঝতে হবে এবং তার জন্য বিভিন্ন প্রোফাইল আমরা সংসদে রেখেছি। দেখো, একটা ঘটনা আমি বারবার বলি, সেটা হচ্ছে এই মুহূর্তে সারা ভারতবর্ষে এটা একদম তাত্ত্বিক ঘটনা নয়, তথ্য সমৃদ্ধ সবথেকে বড় জমির মালিকানা সেটা হচ্ছে ক্রিশ্চান ক্যাথলিক চার্চেসে, তারপরে কিন্তু হিন্দু কনসলিডেশন। মানে আমি বলছি, তুমি দেখে নিয়েছো 10 লক্ষ হেক্টর জমির ওপর শুধুমাত্র 4টে সাদার্ন স্টেটেরই মালিকানা আছে হিন্দুদের। আমরা তো হিন্দু মুসলিম শিখ ইসাহি করছি না, আমরা যেটা বলছি পারফেক্ট ফ্যাক্ট। কারা বলছেন? মুসলিম ইন্টারেস্ট। তেজস্বী সুরিয়া যেটা বলেছেন যে 2013 যে আইন, তার মাধ্যমে ফ্র্যাঙ্কেনস্টাইনীয় একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেখানে ধরো যা গ্রামের পর গ্রাম সেটা ওয়াক অফ সম্পত্তি বলে সেটা ডিক্লেয়ার করে দেওয়া যায়। মুভি একটা কথা বলি, ধরো কোনো একটি জায়গাতে পুলিশ ফাংশনিং নয়, পুলিশের কাজ পুলিশ করছেন না, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করছেন না, তুমি অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফ্লুয়েন্স করবে কাজটা করবার জন্য নাকি আইন পরিবর্তন করবে? প্রশ্নটা হচ্ছে এখানে। 2 নম্বর প্রশ্ন এখানে তোমাকে বুঝতে হবে এটা কারা এবং কাদের ইন্টারেস্টে। আমি কেন বললাম এখানে এই তথ্যগুলো, যদি থার্ড ইন্টারেস্ট গ্রুপ হয়, লার্জেস্ট থার্ড, সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়, ওয়াকফ বোর্ড। আচ্ছা, ওয়াকফ বোর্ডের যদি প্রশ্নগুলো থাকে বাস্তব, তাহলে
নাদিবুল বাবু আছেন, পরিষ্কার করে দেওয়া দরকার অ্যাডমিনিস্ট্রেশনে কোথায় কোথায় ল্যাপস হচ্ছে। তা না হয়ে শুধুমাত্র একটা ধর্মীয় বিভাজন তৈরি করবার উদ্দেশ্য যদি না থাকে তাহলে বিজেপি কিন্তু এই কাজটা করতো না। তোমাকে বলি, বিজেপি হচ্ছে এমন একটি পার্টি, লোকসভাতে একটি মুসলিমকে নমিনেশন দিতে পারেননি। তারা মুসলিম ইন্টারেস্ট দেখবেন, একটি নমিনেশন দিতে পারেননি, তাকে এমপি হওয়া তো দূরের কথা। ফিরদৌস, দেখুন, আমি বলি যে এই বিল, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনা করছি, প্রথমে বোঝা উচিত যে ওয়াকআপ কনসেপ্টটি কি। দেখুন, একটা লেজিসলেটিভ ইন্টেনশন থাকে, তো ওয়াকআপ কনসেপ্টটি হলো একটি ইসলামিক কনসেপ্ট। এখন অনেকে দেখবেন, আমি দেখেছি ইভেন এই লোকসভার ডিবেটে ওয়াকআপের ডেফিনেশন শুনিয়েছেন। এই ইসলামিক কনসেপ্টের মধ্যে যদি আপনি মনে করেন রাষ্ট্র হিসেবে আপনি ক্ষমতায়িত হয়েছেন, নির্বাচিত হয়েছেন বলে একটি ধর্মীয় কনসেপ্ট নিয়ে তৈরি একটি আইনের মধ্যে আপনি অন্য কিছু ঢুকিয়ে দেবেন যেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সেটা কখনোই হতে পারে না। আমি উদাহরণ দিয়ে বলি। দেখুন, আপনি বলছেন যে কিছুক্ষণ আগে উনি বলছিলেন যে ওয়াকআপ ম্যানেজমেন্ট নিয়ে সাচার কমিটি রেকমেন্ডেশন, নিশ্চিতভাবে ওয়াকআপে চুরি আছে। ওয়াকআপে চুরি আছে বলে ওয়াকআপ বোর্ডের মধ্যে একজন নন মুসলিম ঢোকাবেন, চুরি বন্ধ হয়ে যাবে? আচ্ছা, আমি বলি যে ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে যাওয়া বিজয় মালিয়া, মেহুল চোকসি, এরা কি মানে কোন মুসলিম? হিন্দু তো, বা অন্য কোনো ধর্মাবলম্বী? কাল থেকে যদি এই আইন হয় যে ব্যাংকের টাকা যেহেতু বিজয় মালিয়া, মেহুল চোকসিরা নিয়ে পালিয়ে গেছে এবং তারা হিন্দু চোর, ফলে আর ব্যাংক থেকে কোনো হিন্দু মানুষ টাকা ঋণ হিসাবে পাবেন না। রাষ্ট্র আইন তৈরি করলো, এই আইন বৈধ হবে সাংবিধানিকভাবে? কারণ এরা প্রত্যেকে হিন্দু চোর। হবে কি হবে না সকলে ভেবে দেখবেন। ফলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা যে কনসেপ্ট আমাদের সংবিধানে, সেটার অর্থ কি? রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে কখনো ধর্ম নির্ণায়ক শক্তি হবে না। এই ইসলামিক চ্যারিটেবল ট্রাস্ট, ধরুন আমি ধরে নিলাম, বা হিন্দু এন্ডাওমেন্ট অ্যাক্ট, যে বিভিন্ন স্টেটগুলোতে আছে, ইভেন বৈষ্ণোদেবী মাতা যে মন্দির, সেটা নিয়েও আইন আছে, সেটা করতে পারে সাংবিধানিক প্রভিশন অনুযায়ী। কিন্তু আপনি নিশ্চিতভাবে করতে পারেন না যে রাম মন্দিরের কমিটিতে বাধ্যতামূলকভাবে 4 জন মুসলমানকে রাখতে হবে, রাষ্ট্র আইন তৈরি করলো। পারেন না। মসজিদ কমিটিতে বাধ্যতামূলকভাবে আপনি 6 জন নন মুসলমান রাখতে হবে, পারবেন না। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট হলো ধর্মীয় স্বাধীনতার কনসেপ্ট। অর্থাৎ আমি আমার ধর্ম কিভাবে পালন করব সেটা আমি ঠিক করব, তুমি রাষ্ট্র হিসেবে ঠিক করতে পারবে না। সেটাই কি খর্ব হচ্ছে না? অন্তত খর্ব হবে না এই আইনের মাধ্যমে। দেখুন, আমি একটা ছোট কাঁচা আম দেখিয়ে বলতে পারি এইটা আম, আবার একটা ওই আমরা দেখিয়ে বলতে পারি এটাও দেখুন দেখে আমের মতন লাগছে, কিন্তু আম আর আমরা এক নয়। সুতরাং এখানে ওই ব্যাংকের স্ক্যাম আর ওই মেহুল চোকসি কোথায় নিয়ে গিয়েছে তার সাথে ওয়াকআপ বিলের সাথে কোনো সম্পর্ক নেই। বলুন যে মন্দির আপনি বারবার পরে বলবেন, আপনি সঙ্গে পরে বলবেন, আপনি মাঝখানে কথা বলবেন না, আপনি আমাকে বলতে দেবেন। আপনি আমাকে বলুন তারকেশ্বর টেম্পলে কি করে ফিরহাদ হাকিম থাকেন? চ্যারিটেবল অর্গানাইজেশন, চ্যারিটি থেকে হচ্ছে, টেম্পল বোর্ডও নয়, একই জিনিস কম্পেয়ার করা যায় না। আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নন মুসলিম থাকবে শুধুমাত্র হচ্ছে জিনিসটাকে ওভারসি করার জন্য, তারা কোনো মেজরিটি নয়। কেন তারা কোনো মেজরিটি আছে? আজকে এইটা আপত্তি করা হয়েছে যে সার্ভে কমিশন সার্ভে করবে, ডিস্ট্রিক্ট কালেক্টর করতে পারবে না। কেন? তন্ময়বাবু বলেছেন, আমি মানে মন দিয়ে শুনেছি। প্রথম কথা, তারকেশ্বর মন্দির কমিটিতে, আমি যদি ভুল বলে আপনি ঠিক করে দেবেন, তারকেশ্বর মন্দির কমিটিতে ফিরহাদ হাকিম আছে, এটা আপনি বলেছেন। আপনি আমাকে সেই কাগজ দেন, আমি ফিরদৌস শামীম দায়িত্ব নিয়ে বলছি বিজেপি মামলা না করতে পারে, আপনারা কেউ মামলা না করতে পারেন, বিরাট হিন্দু মামলা না করতে পারে। আমি বলছি
ফিরদৌস শামীম মামলা করে দেবে, কাগজটা দিন। ডেভেলপমেন্ট অথরিটিতে আছে আপনি কি আমাকে সাথে না, নিয়ে না, যাবেন? আপনি বলুন কোথায় আপনি দেবেন, জানবেন, আপনি বলুন আরে কোথায় দেবেন। ফিরাদ আগে একসময় ছিলেন, না, না, এখন ডেভেলপমেন্ট অথরিটিতে আছে। আপনি নাদিমুল এবার হকের কাছে যাবো। ক্যাম্পেনে বোর্ডে আছে। দেখুন, ফিরহাদ হাকিমের সাথে আমার হাজার রকম ডিফারেন্স আছে, কিন্তু ফিরহাদ হাকিম যদি মন্দির কমিটিতে না, রাখতো, না, ফিরদৌস শামীম প্রথম চ্যালেঞ্জ করতো। ফিরহাদ হাকিম যেটা আছে তারকেশ্বর উন্নয়ন পর্ষদ, Exactly, তারকেশ্বর development authority। নাদিমুল হকের কাছে কমিটি যাবো। আর তারকেশ্বর নাদিমুল উন্নয়ন সাহেব, পর্ষদ এক এক জিনিস নয়। সেকেন্ড। এবার বলি, হ্যাঁ, ওয়াকফ বোর্ড না, এক জিনিস নয়। একদমই এটাও না, বলছি। একদমই ক্যাম্পেন বোর্ড আর একদমই না। ওয়াকফ বোর্ড এক জিনিস আপনি নয়। আপনি তারকেশ্বর ভুল উন্নয়ন করছেন, পরিষদ এক জিনিস, একদম ভুল আর ওয়াকফ করছেন। বোর্ড এক জিনিস। তারকেশ্বর এলাকার এইটা ডেভেলপমেন্ট মুশকিল, আর এইটাই ওয়াকফ মুশকিল। বোর্ড এইটাই- এক জিনিস এইটাই নয়। মুশকিল। ওয়াকফ বোর্ড তৈরি হয় এইটাই ওয়াকফ মুশকিল হয়ে প্রপার্টি গেছে। ম্যানেজ করার জন্য। উন্নয়ন ঠিক ওয়াকফ আছে, তারকেশ্বর উন্নয়ন হয়ে গেল। শুধুমাত্র মন্দির এই অবস্থা এটা হয়েছে। না, এই জন্যই বিলটা প্রয়োজন হয়েছে। তারকেশ্বর উন্নয়ন পর্ষদ তারকেশ্বর মন্দিরের জন্য তারকেশ্বর উন্নয়ন পর্ষদ আলাদা। তন্ময়, দুজনকে একটু বিরত করছি। নাদিমুল হক, প্লিজ। হ্যাঁ বলুন। নাদিমুল হক, তন্ময় বাবু যেটা হ্যালো। দাবি করছেন যে এই গোটাটাই আসলে প্রশাসনিক স্বচ্ছতা আনার, প্রশাসনিক যে বুনিয়াদ সেটাকে মজবুত করার জন্য, স্বচ্ছতা আনার জন্য, এবং এর দ্বারা কোনোভাবেই যে মৌলিক অধিকার সংখ্যালঘুদের সেটা খর্ব করার কোনো অভিপ্রায় নেই। আমি কি একটু হিন্দিতে বলবো? প্লিজ প্লিজ আমি একটু बेटर बोलते पारबो। सबसे पहले तो यहाँ पर जो ये बोल रहे हैं कि एक ओवरसी करने के लिए इसको किया गया, लेकिन आप देखिए कोई भी बिल आता है उस पर जो अमेंडमेंट आता है वो बिल को मजबूत करने के लिए आता है। यहाँ पर हम लोग देख रहे हैं कि बिल को कमजोर कर दिया गया है। ये वक़फ़ एक्ट को बहुत ही ज्यादा कमजोर कर दिया गया है, पूरा अनकॉन्स्टिट्यूशनल है। आर्टिकल 14, 15, 25 और 26 के अगेंस्ट है। आप देखिए यहाँ पर प्रावधान किया गया है कि वही मुस्लिम वक़फ़ बना सकेगा जो 5 साल से प्रैक्टिसिंग मुस्लिम है। अब सबसे बड़ा ये सवाल उठता है कि प्रैक्टिसिंग मुस्लिम है कौन, इसका सर्टिफिकेट कौन देगा, कहां से कोई बॉडी बनाई जाएगी क्या जहां पर मुस्लिम जो वक़फ़ बनाने जा रहा है वो जाकर करके पहले अपना रजिस्टर करेगा कि हम प्रैक्टिसिंग मुस्लिम है, और उसको कौन उसको ये उस पर वॉच रखेगा? क्या वो नमाज पढ़ने से प्रैक्टिसिंग मुस्लिम होगा? क्या वो हज करने पर प्रैक्टिसिंग मुस्लिम होगा? क्या वो वक़फ़ बनाने से अगर प्रैक्टिसिंग मुस्लिम नहीं हो रहा है तो क्या वो ज़कात देने से प्रैक्टिसिंग मुस्लिम होगा? इसका कोई क्लैरिटी नहीं है, और ये एकदम सीधा सीधा हमारे कॉन्स्टिट्यूशनल और फंडामेंटल राइट्स के खिलाफ है। मैं ये कह सकता हूं कि वो दूसरे रिलीजन के इसमें अगर मुस्लिम को 5 साल में रोका जा रहा है वक़फ़ बनाने में, तो दूसरा रिलीजन चाहे सिख हो, चाहे हिंदू भाई हो, चाहे हमारे क्रिश्चियन भाई हो, उनके यहाँ तो कहीं रिस्ट्रिक्शन नहीं है कि उनको 5 साल पहले प्रैक्टिसिंग दिखाना होगा। और सोने पर सुहागा जो जेपीसी का रिकमेंडेशन आया और कैबिनेट ने उसको एक्सेप्ट किया कि ना ही सिर्फ प्रैक्टिसिंग होना होगा बल्कि डेमोन्स्ट्रेट भी करना होगा, तो अब क्या गवर्नमेंट कोई अथॉरिटी बनाएगी कि इसमें कौन प्रैक्टिसिंग है और कौन डेमोन्स्ट्रेटिंग है? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন নাদিমুল সাহেব। আমি আসবো এই প্রসঙ্গে, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। যে 5 বছর প্র্যাকটিসিং, এর সার্টিফিকেট কে দেবে? কিভাবে প্রমাণিত হবে যে 5 বছর ধরে তিনি মুসলিম ধর্ম সেটাকে পালন করে আসছেন, প্র্যাকটিস করে আসছেন? ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ওয়াকফ বিল নিয়ে বিতর্কের ঝড় দেশ জুড়ে। সরকারের দাবি মুসলিমদের সমর্থন পেয়েছেন তারা, বিরোধীরা দাবি করছেন বিল একেবারেই মুসলিম পরিপন্থী। দেশের বিভিন্ন এলাকায় বিল বিরোধী আন্দোলনও দেখা গেছে। এই বিল নিয়ে দেশের রাজনৈতিক সমীকরণ ঘিরে প্রবল জল্পনা। ওয়াকফ বিল আইনে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এই বিল নিয়ে বিতর্কের অন্ত ছিল না, বরাবরই এই মুসলিম বিরোধী বলে দাগিয়ে দিয়েছিল রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু তাতে পাত্তা দিতে একেবারেই নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই রাজ্যসভায় বিল পাশের পরেই উচ্ছ্বসিত মোদী। বিল পাশের পরেই এক্স হ্যান্ডেলে মোদীর পোস্ট। এটা ঐতিহাসিক মুহূর্ত, আর্থসামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বড় পদক্ষেপ। প্রান্তিক মানুষদের কণ্ঠস্বরকে এতদিন গুরুত্ব দেওয়া হতো না,
এই বিল তাদের সাহায্য করবে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি, এই বিলে খুশি দেশের মুসলিম সম্প্রদায়। और मैं इतना साफ साफ कहना चाहता हूं कि देश हित में जो बिल ला रहे हैं ये करोड़ों मुसलमानों ही नहीं बल्कि पूरा देश समर्थन करेगा। और देश हित में कोई भी काम हो और गरीब मुसलमानों के लिए, महिलाओं के लिए, बच्चों के लिए जो भी जरूरत काम है उससे हम पीछे नहीं हट रहे हैं। और जो लोग विरोध कर रहे हैं वो राजनीतिक कारण से विरोध कर रहे हैं। যদিও মন্ত্রীর এই দাবি ধোপে টেকেনি। ওয়াকফ বিলের প্রতিবাদে পথে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। কড়া সমালোচনা শোনা গিয়েছে তাঁদের গলায়। বিল তুলে না নিলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। हमारा विरोध किसी धर्म जाति समुदाय के लिए नहीं, हमारा विरोध पूर्व नरेंद्र मोदी सरकार और उन ताकतों के खिलाफ है जो मुसलमानों को अपना मुंह का निवाला समझती है और वो चाहती है कि मुसलमान इस देश में डर के रहें। तो हम लोग डर के नहीं रहेंगे कि भारत की संसद में बैठ के देश के गृह मंत्री लोगों को बरकरार रहें। हैरानी की बात यह है कि अगर अल्पसंख्यक मामलात मंत्री और देश के गृह मंत्री जो सब कुछ बागडोर संभाल रहे हैं उन दोनों के बीच में ही सामंजस्य नहीं है तो ये बिल किसने। এদিকে ভোটাভুটির বিচারে ওয়াকফ বিল নিয়ে এনডিএতে কোনো ফাটল ধরেনি, কিন্তু বিজেপির অন্যতম জোট সঙ্গী জেডিইউ ধাক্কা লেগেছে। ইতিমধ্যেই নীতিশ কুমারের দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন বড় মাপের 5 সংখ্যালঘু নেতা। জেডিইউ প্রথমে সিএএ বিলে সমর্থন জানিয়েছিল, কিন্তু 3 তালাক বিলে নীরব ছিল। তখন কিন্তু এমন ধাক্কা লাগেনি। এবার বিহার বিধানসভা ভোটের 6 মাস আগে এই ধাক্কার প্রতিক্রিয়া কি হয় তা দ্রুত স্পষ্ট হয়ে যাবে। বিহারে 18% মুসলিম ভোটার রয়েছেন। প্রায় 70টি আসনের সংখ্যালঘু ভোট নির্বাচনের ফলাফলে সরাসরি প্রভাব ফেলে। নীতিশের দলের সাংসদরা বলছেন তারা সংখ্যালঘুদের জন্য ভালো কাজ করেছেন। তারা মনে করেন না ওয়াকফ বিলে সমর্থন দেওয়ার কোনো প্রভাব ভোটে পড়বে। কিন্তু ইতিমধ্যেই 5 নেতার দলত্যাগ অন্য ইঙ্গিত দিচ্ছে। সরকার বানাकर के इस कानून को पूरे दान में फेंकना। सीए एनआरसी का भी हम लोगों ने प्रस्ताव जो भेजा था कि नहीं भेजा था कि किसी भी कीमत पे हम लोग सीए एनआरसी को बिहार में लागू नहीं होने देंगे। सब लोगों ने पास करके भेजा था। এনডিএ শরিক আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী বিলে সমর্থন দিলেও বিরূপ প্রভাবের সম্ভাবনায় তারা যথেষ্ট শঙ্কিত। ইতিমধ্যেই দলের একাধিক নেতা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন দল থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে এখনই ওয়াকফ বিলের পক্ষ বা বিপক্ষে কিছু প্রকাশ্যে না বলতে। উল্টো দিকে বিজেপির একদা বন্ধু ওয়াইআরসিপি এবং বিআরএস ভোট দিয়েছে বিলের বিরুদ্ধে। নবীন পট্টনায়ক শেষ মুহূর্তে বিজেপির প্রতি নরম মনোভাব দেখিয়ে সদস্যদের বলেন বিবেক ভোট দিতে। তবুও 7 বিজেডি সাংসদের 3টি ভোট বিলের বিরুদ্ধে গিয়েছে। এআইএডিএমকে সামনের বছর তামিলনাড়ু ভোটে বিজেপির সঙ্গে জোট করতে পারে, কিন্তু ভোটে দিয়েছে বিলের বিরুদ্ধে। শরদ পাওয়ার, সুব্রত বক্সি সহ ইন্ডিয়া ব্লকের কয়েকজন সদস্য অসুস্থতার জন্য ভোট দেননি। সেটা বাদ দিলে ওয়াকফ বিলকে ঘিরে ঝিমিয়ে পড়া ইন্ডিয়া জোটের পালে নতুন করে হাওয়া লেগেছে। It is a very sad day for the Republic of India that today openly anti-constitutional bill like the Waqf Amendment Bill has been passed, which fundamentally erodes the individual freedom to practice religion. That is a constitutional right. This bill destroys that right, and it is a sad day that this unconstitutional bill has been bulldozed in Parliament by the BJP. हमारा इंटरप्रिटेशन जो है हमने उनके सामने रखा, लेकिन अगर वो नहीं मानते हैं तो इसका मतलब है कि पहले से वो नकारात्मक स्टैंड लिए हैं, वो उसको आगे चला रहे हैं। একই সঙ্গের বিলের বিরোধিতা করে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেন গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির ভোট কমেছে। এখন তারা মুসলিমদের মধ্যেও বিভাজন সৃষ্টি করে ভোট ব্যাংক কায়েম করতে চাইছে। কিন্তু জনগণ সচেতন, তারা বিজেপির এই চক্রান্ত বুঝতে পারছে। বিজেপি বরাবরই দাবি করে এসেছে এতদিন ধরে গুটি কয়েক প্রভাবশালীর হাতেই কুক্ষিগত ছিল এই ওয়াকফ বিল। এই বিল পাশ হওয়ায় প্রান্তিক মুসলমানেরা উপকৃত হবে। বিরোধীদের মতে বিজেপি এই বিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় এবং সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। কলকাতা টিভি। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি তন্ময় বাবুর কাছে এখানে আসবো, যেটা একটু আগে নাদিমুল হক বলছিলেন যে 5 বছরের এই প্র্যাকটিসিং এর কোন নিরিখে সেটা নির্ধারিত হবে, কারা এই সার্টিফিকেটটা দেবে। 1, 2 হচ্ছে
যে আমাদের দেশের যা সংস্কৃতি, আমরা দেখেছি অনেক মুসলিম মানুষ আছেন যারা কখনো হয়তো বিপদে পড়লে তারা এখানে কোনো মন্দিরের তারা শরণ নেন, অনেক হিন্দু রয়েছেন যারা মাজারে গিয়ে চাদর চড়ান। এরকম একটা আবহ যে দেশে রয়েছে, সেখানে আমার সম্পত্তি আমি কোথায় দান করব, এটা কখনো রাষ্ট্র ঠিক করে দিতে পারে, কোনো আইন ঠিক করে দিতে পারে? দেখুন, আপনি যেটা কথা বলছেন সেটা হচ্ছে 2013 সালের অ্যামেন্ডমেন্টে এসেছিল এবং হচ্ছে ওয়াকফের ডেফিনেশনটা চেঞ্জ করা হয়েছিল, আর তার সাথে একটা জুড়ে দেওয়া হয়েছিল সেকশন 40, সেটা হচ্ছে অদ্ভুত ধরনের, যে কোনো প্রপার্টি ওয়াকফ বোর্ড গিয়ে ক্লেম করতে পারে বা তাকে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে তার প্রপার্টি। এবং সেই এতেই আপনি জানেন আমাদের রাজ্যে বলা হচ্ছে, আপনি এটা একটু আগে বললেন, তামিলনাড়ুতে পুরো গ্রাম বলেছে ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে, বিহারে পুরো গ্রাম বলেছে ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে, এবং বহু জায়গায় সমস্ত কেস পেন্ডিং রয়েছে, হাজার হাজার কেস। এবং শুধু তাই নয়, আমাদের রাজ্যে আপনি শুনতে পাচ্ছেন যে ইডেন গার্ডেন্স, কোথায় রাজভবন, কোথায় হচ্ছে ফোর্ট উইলিয়াম নাকি ওয়াকফ প্রপার্টি। তৃণমূলের এমএলএ বলেছে, এবার দাবি করেছে। চুরি করতে বলতে পারবে না, সেই টাকা কগনিজেন্স নিয়ে টাকা জেলে ঢোকাবেন না, এখন এদের ওই চিন্তা করলে আপনি কি বলছেন? চিন্তা করছে না, আমি এরকম দেখেছি, এখন বলতে পারবেন না তৃণমূলের নেতা, আরে ওইটা বলতে পারবে না এখন, সেটা মনে রাখুন, ওটা বলতে পারবে না, তার মুখটা বন্ধ হয়ে গেছে, এখন তাকে প্রমাণ দিতে হবে। তন্ময়বাবু আসবো, ফিরদৌস আসবো, চন্দনদা তার মুখে প্রমাণ দিতে হবে। থামতে হবে প্লিজ। আমার চন্দনদার কাছে প্রশ্ন, যে আমরা কি দেখছি যে কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টায় যে ন্যারেটিভটা দিতে চলেছে, যে আসলে এতদিন তোষণ হয়ে এসেছে, যেমন 2013 আইনটাকে তারা দেখিয়ে বলছেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়েও একটা প্রথা চালু করা হয়েছিল। এই গোটাটার বিষয় বিরোধীদের যে আপত্তি এবং যেগুলো তারা পয়েন্ট আউট করছেন, ফাইনালি সেটাকে কিন্তু কাউন্টার করা হচ্ছে পিসমেন্ট বা তোষণের যুক্তি দিয়ে। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, এখানে বাস্তব চরিত্র হচ্ছে যে তোষণ শব্দটাকে কিভাবে ডিফাইন করবে। ইকুয়ালি নাদিবুল হকজি যে প্রসঙ্গটা তুললেন সেটাও তো বাস্তব। প্র্যাকটিসিং মুসলিম বলতে তুমি কি বোঝাও? হুইচ ইজ দি অথরিটি যে তোমাকে সার্টিফাই করবে? এক মিনিট আমাকে বলতে দিন। এরপরে আমি হয়তো প্র্যাকটিসিং হিন্দু নই, বা আমি বলতে চাইছি আদারওয়াইজ, আমাকে গিয়ে কি প্রণাম করবার সময় একটি সই করে আসতে হবে নাকি মন্দিরে? ইজ ইট দ্য লিবার্টি? আমার প্রশ্নটা অন্য জায়গাতে। আমার প্রশ্নটা হচ্ছে কারা বলছে, কেন বলছে, কখন বলছে। এখানে নিয়ে কোনো সন্দেহ নেই যে এইখানে যে প্রভিশনস আছে, আমরা বারবার বলছি, যদি আইন পরিবর্তনের কোনো প্রসঙ্গ থাকে, সেক্ষেত্রে ইনভেস্টিগেশনের প্রসঙ্গ থাকে, সেটা তো সকলে ওয়েলকাম করবে। যদি দেখা যায় যে কোথাও চৌর্যবৃত্তি হচ্ছে, কেন ওয়েলকাম করবে না? আমরা বলছি রাজনীতি তৈরি করছে। চন্দনদা এক সেকেন্ড, সুমনদা। 25 সাল, এটা রক্তকরবীর 100 বছর পূর্ণ হচ্ছে আজকে। আমি রক্তকরবীর একটা শো দেখছিলাম, তো রক্তকরবীতে রবীন্দ্রনাথ বলেছিলেন যে জমি এবং জমির তলার সম্পদ দখলটাই অনেক সময় শাসকের প্রধান উদ্দেশ্য। এই ওয়াকফ বিল সংশোধনের পেছনে যে ওয়াকফের যে বিপুল জমি রয়েছে, সেইটা দখল যে সরকারের উদ্দেশ্য, সেটা জলের মতো পরিষ্কার। কেন জলের মতো পরিষ্কার? ভুল কথা বলতে দিন, বাইরে আছেন, প্লিজ আসবো। আজকে যদি, আমি জানি না যারা চিৎকার করছেন তারা কতটা পড়াশোনা করে, 1995 বলে দিচ্ছি কোনোটাই যাবে না। তন্ময়বাবু বাইরে যারা রয়েছে তারা যখন কথা বলবেন তখন আনইন্টারাপ্টেড তাদের বলতে দিতে হবে প্লিজ। আমি তো আসবো আপনার কাছে। আজকে সকালবেলায় অর্গানাইজার আরএসএস এর মুখপত্র, তারা গোটা ভারতবর্ষের চার্চদের হাতে কত সম্পত্তি রয়েছে, মানে যেগুলো খ্রিস্টান দেবত্বর সম্পত্তি, আমি দেবত্বর শব্দটাই ব্যবহার করলাম, তার তালিকা প্রকাশ করেছে। যে কিরণ রিজিজু
যিনি সংখ্যালঘু মন্ত্রী হিসেবে লোকসভায় দাঁড়িয়ে এটা পেশ করেছিলেন, এবার তাকে নিজের খ্রিস্টান ভাইদের কাছে গিয়ে উত্তর দিতে হবে, কারণ এরপরে আরএসএস চার্চের সম্পত্তি দখল করবে। দেখুন, আমরা তো সবাই জানি যে কেন এই জমি দখল হচ্ছে। তার জমি দখলের কারণ এটা কত সস্তায় বিজেপির ঘনিষ্ঠ শিল্পপতিদের তুলে দেওয়া যায়। যারা বিলটা পড়বেন তারা দেখবেন যে আগে ওয়াকফ বোর্ডের লক্ষ্যমাত্রা ছিল প্রতি বছরে 7% রেভিনিউ আদায় করা, সেটাকে কমিয়ে 5% করা হয়েছে। কারণ দিল্লি, ব্যাঙ্গালোরে এবার এই জলের দরে প্রাইম প্রপার্টি গুলোকে আদানিদের হাতে তুলে দেওয়া হবে, এটাই তো লক্ষ্য। তা না হলে তো যেদিনকে ওয়াকফ বিল পাশ হয় তারপরের দিন আরএসএস চার্চের গোটা ভারতবর্ষের জমির তালিকা প্রকাশ করে না। প্রথমে মুসলমান হলো, তারপরে চার্চ হলো, এরপর শিখদের হাতে কি কি জমি রয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়। দেখুন, জমি যদি সরকার নিতেই পারে, নিয়ে কি করছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বিজেপির সমস্যা হচ্ছে, বিজেপি যদি কোনোদিন কোথাও কিছু প্রতিষ্ঠা করে তাহলে কালীঘাটের নাম আদানি কালীঘাট হয়ে যেতে পারে। বিজেপি যতক্ষণ না নিজেরা ক্লিয়ার হবে যে তাদের যে নীতি সেটা আসলে, যেটা রাহুল গান্ধী একসময় বলতেন ক্রোনি ক্যাপিটালিজমকে প্রমোট করা কিনা, সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। মুসলমানদের জমি নিচ্ছেন ভালো কথা, খ্রিস্টানদের জমি নিচ্ছেন ভালো কথা, কিন্তু তাদের যে বোর্ড তৈরি হচ্ছে সেই বোর্ডে আপনি অন্য ধর্মের লোককে নিয়ে আসতে পারেন? এটা পৃথিবীর কোন গণতন্ত্র অ্যালাউ করে? এটা ভারতবর্ষের সংবিধানের নিজেদের ধর্ম পালনের অধিকারকে লঙ্ঘন নয়? কিন্তু সুমন দা, আমার এখানে একটা প্রশ্ন, যে যেভাবে আমরা দেখতে পেলাম যে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী এই ডিবেটে থাকলেন না, যেখানে রাহুল গান্ধী তিনি ওয়েনার থেকে জয়ী হয়েছিলেন এবং তারপর প্রিয়াঙ্কা গান্ধী তিনি ওয়েনার থেকে জয়ী হয়েছেন, এবং যে প্রিয়াঙ্কা গান্ধী প্যালেস্তাইন লেখা ব্যাগ কাঁধে করে পার্লামেন্টে যান তিনি সেদিন অনুপস্থিত থাকলেন। আসলে কোথাও কি কংগ্রেসও কিছুটা বুঝে নিতে চাইছে? অর্থাৎ সরাসরি কংগ্রেস, আমরা খুব ভালো করেই জানি যে অন্য নেতা এবং প্রিয়াঙ্কা রাহুলের বলার মধ্যে কোথায় তফাৎ রয়েছে। দেখুন, রাহুলের সিদ্ধান্তটা যতটা কংগ্রেসের বিবৃতি থেকে দেখেছি, রাহুল সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এলওপি হিসেবে ওপেন করবেন না, গৌরব গগৈ ওপেন করবেন। গৌরব গগৈ করেছেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী কেন থাকলেন না? এবং প্রিয়াঙ্কার বিরুদ্ধে ইতিমধ্যে কেরলের বিভিন্ন সংখ্যালঘুদের সংগঠন বিবৃতি দিয়েছে, সেটা অবশ্যই জরুরি প্রশ্ন। কারণ এটা আবারও বলছি, ভারতবর্ষের সংবিধান সবাইকে সমানভাবে অধিকার দেয়। ভারতবর্ষের সংবিধান এখনো অব্দি হিন্দুস্তান ঘোষণা করে দেয়নি, এটা হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়ে যায়নি। ফলে শিখদের নিজস্ব চার্চের সম্পত্তি রাখার অধিকার আছে, শিখদের নিজস্ব সম্পত্তি রাখার অধিকার আছে। ফলে কেন প্রিয়াঙ্কা গান্ধী সংসদে দাঁড়িয়ে এটা ডিফেন্ড করলেন না, সেটা বড় প্রশ্ন। আর আমি আপনাদের প্রতিবেদন যতটুকু শুনতে পাচ্ছিলাম, যে সরকার বলে যে আমরা মুসলিমদের ভালোর জন্য এটা করছি, যে সরকারের মন্ত্রিসভায়, লোকসভায়, রাজ্যসভায় একজনও মুসলিম জনপ্রতিনিধি নেই, যারা মুসলিমদের জন্য এত বছর ধরে চলা মৌলানা আবুল কালাম আজাদ স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, তারা সংখ্যালঘুদের উন্নয়নের কথা ভাবে? আমি আরো একবার আসবো নাদিমুল হকের কাছে। নাদিমুল সাহেব, এই যে বিজেপির এই যে বক্তব্যটা, এই যে দাবিটা, যে আসলে যেটা করা হচ্ছে ট্রিপল তালাকের মতো, সেটাও হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বার্থেই করা হচ্ছে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ভীষণ রকম ভাবে সেটাকে স্বাগত জানাচ্ছেন, এর সঙ্গে বাস্তবের কতটা যোগাযোগ আছে? देखिए, ये एक नैरेटिव दिया जा रहा है कि ये गरीब मुसलमान बेवा के लिए हो रहा है, लेकिन मुझे एक पूछना है कि वाकई जैसे अभी उन्होंने सर ने कहा कि अब आपने मौलाना आज़ाद माइनॉरिटी स्कॉलरशिप को बंद कर दिया, जो बजट है माइनॉरिटीज का उसको कम कर दिया, और उसके बाद मगरमच्छ का आंसू आप बहा रहे हैं कि आप मुस्लिम बेवा और बच्चों के लिए कर रहे हैं। मुझे बोलिए तो एक बात, अगर देवोत्व प्रॉपर्टी में कल कानून बन जाए कि इस प्रॉपर्टी का जो इनकम है वो गरीब हिंदू के लिए खर्चा होगा, जो विधवा है उसके लिए खर्चा होगा, जो गरीब हिंदू के बच्चे उसके लिए खर्चा होगा, आपको कैसा लगेगा? तो जिसकी प्रॉपर्टी है, जिसके लिए वो वाकफ किया गया है, उसके लिए खर्चा होगा। अगर गवर्नमेंट अगर करना चाहती है, वेलकम,
आप करिए गरीब मुसलमान के लिए, आप करिए हमारी बहनों के लिए, लेकिन जिनका हक है, जिनका वक़्फ़ है, जैसे हमने कहा कि 5 साल प्रैक्टिसिंग में आप जो करेगा उसी के लिए। अब आप सोचिए, जो आदमी 5 साल के लिए उसको वेट करना होगा वक़्फ़ के लिए, एक मुसलमान को, वो आज अगर चाहे तो क्रिश्चियन प्रॉपर्टी में दे सकता है, वो आज मंदिर के ट्रस्ट में दे सकता है, वो आज एक गुरुद्वारा को दे सकता है, लेकिन सिर्फ वक्फ बनाने के लिए उसे 5 साल वेट करना होगा। तो ये सीधा सीधा चाल है कि आइंदा और कोई वक्फ बनेगा ही नहीं, वक्फ सिस्टम ही को खत्म कर दो। তো আমরা এখানে ফিরদৌসের কাছে প্রশ্ন যে ফিরদৌস, কেউ দান করবেন, তিনি ঈশ্বরের নামে দান করবেন, আল্লাহর নামে দান করবেন, বা কোনো গুরুদ্বারায় দান করবেন, বা কোনো চার্চে দান করবেন, তিনি যদি তার যে অর্থ বা যে সম্পদ সেটা দান করেন, সত্যি কি সেটার উপর কোনো নিয়ন্ত্রণ বা শর্ত সেটা কায়েম করা যায়? কায়েম করা যায় না। এবং তার সঙ্গে আমি একটি কথা বলবো, ওদের সমনবাবু মানে স্লিপ অফ টাং হয়ে গেছে, কারণ আমি জানি উনি অত্যন্ত পড়াশোনা করা মানুষ, যে সরকার চাইলেই জমি নিতে পারে না, সেই জন্যই ফেয়ার কম্পেনসেশন। আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন মানে এই নয় আপনি ব্যক্তির সম্পদ মনে করলেন, কালকে সকালবেলায় উঠে সরকারের মনে হলো, নরেন্দ্র মোদীর মনে হলো যে ভারতবর্ষের সমস্ত সম্পদ আমি নিয়ে নেব, কোনো ব্যক্তির সম্পদ রাখবো না, পারেন না। সুপ্রিম কোর্টের রিসেন্ট জাজমেন্ট সে কথা বলে। প্রথম। দ্বিতীয় কথা বলছি যে আপনি যে কথা বললেন যে সরকার তারা মুসলিমদের ভালো করতে চান, খুব ভালো কথা। তার জন্য কি করতে হবে? বোর্ডে 2জন নন মুসলিম ঢোকাতে হবে, তাহলে সব মুসলিমদের ভালো হয়ে যাবে। উনি বললেন যে এই বোর্ডে নন মুসলিম কেন ঢোকানো হচ্ছে, কারণ ওয়াকফ বোর্ডের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল, ওই তামিলনাড়ুর একটা গ্রামকে নাকি ওয়াকফ করে দেওয়া হয়েছিল, এবং এখানে তৃণমূল নেতা বলে দিয়েছিল গোটা দক্ষিণ কলকাতা নাকি ওয়াকফ। আচ্ছা, বোর্ডের উপরে কেউ ছিল না নাকি নেই? ট্রাইব্যুনাল বলে একটা কনসেপ্ট ছিল, এবং সেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যম দিয়ে যে ট্রাইব্যুনাল ভ্যালিড, এল চন্দ্রকুমার বিখ্যাত সেলিব্রেটেড জাজমেন্ট, ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্ট বলেছে যাওয়া যেত না, সেটা সেই ব্যবস্থা করা হয়েছিল, এবং ট্রাইব্যুনালে সেখানে থাকতো ওই ভেস্টেড ইন্টারেস্ট যাদের ছিল তারা সেই ট্রাইব্যুনালে বসে থাকতো। বহু জায়গায় ট্রাইব্যুনালই ফর্ম করা হয়নি, কারণ হচ্ছে সেই মেম্বার পাওয়া যায়নি, তার জন্য সেখানে ডিসপিউট সেটেল হতো না। ফিরদৌস, বাংলায় একটা প্রবাদ আছে, অজ্ঞতাই শক্তি। হ্যাঁ, আপনি বলে দিন এবার 40 সেকশন 40 তে কি বলা হয়েছিল আগে ট্রাইব্যুনালের পরে কি হাইকোর্টে যাওয়া যেত, সেটা বলে দিন। ওই জন্যই তো বললাম ঠিক আছে, সুপ্রিম কোর্টে যাওয়া একটু বলতে দিন, 40 কে ভুল জাজমেন্ট না বলতে দিন একটু। দেখুন, এই জন্যই বললাম যে এল চন্দ্রকুমার যখন প্রাথমিকভাবে না, এই যে আজকে যেমন রাজ্য সরকারি কর্মচারীরা স্যাটে মামলা করতে যায়, ক্যাটে মামলা করতে যায়, এই প্রশ্ন উঠেছিল যে ট্রাইব্যুনাল যখন তৈরি করা হয়েছে তখন সেই ট্রাইব্যুনালের জাজমেন্ট কি ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে কোনো কনস্টিটিউশনাল কোর্টে, আমরা যার থেকে বলা হয় জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে জুডিশিয়াল রিভিউ করা যাবে কি যাবে না। আপনি একটা জেনে রাখুন, নাহলে লোকে অন্য কিছু ভাববে। কনস্টিটিউশনে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে পাওয়ার দেওয়া আছে, কোনো একটা হাইকোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্টে যাওয়া যায়। ট্রাইব্যুনালটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডি, ওই জন্যই বললাম অজ্ঞতাই শক্তি। যাই হোক, সংবিধানে বলা আছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে কোনো অর্ডার তারা রিভিউ করতে পারবে, জুডিশিয়াল রিভিউ করতে পারবে। ফলে কোনো একটা যদি একটা ছিল না, আবার সেই ভাই সংবিধানে যে কথা বলা আছে বলে শেষ করে দিই, কারণ আলোচনাটা দেখুন। ভুল বললেন, উনি বললেন না, ফিরদৌস বললেন না, আগে যিনি বললেন উনি বললেন যে এখানে বলা আছে যে 1995 বা তার আগে ওয়াকফ রেজিস্টার্ড প্রপার্টি ওয়াকফই থাকবে, কোনো কিছু তারপরে হচ্ছে দেখা হবে যে সেগুলো ওয়াকফে প্রপার্টি রেজিস্টার হয়েছে কিনা। একটু বলে দিই, একটু বুঝে নেওয়া উচিত। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন বোঝা যায়। ভারতবর্ষের সংবিধান হচ্ছে সর্বোচ্চ। সংবিধানে যদি বলে থাকে রাম, তাহলে রামই থাকবে।
তার নিচে আইন তৈরি হয়, ওয়াকফ আইনই হোক আর আইপিসি হোক আর বিএনএসই হোক, ওই সংবিধানের আওতাধীন, অর্থাৎ সংবিধানের চার দেওয়ালের মধ্যে, সংবিধানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে ছোট্ট একটা বিরতির পর ফিরছি বাংলা বলছেন। বিরতির পর বাংলা বলছেতে আরো একবার আপনাদের স্বাগত জানাই। আমরা আগে যেটা বলছিলাম আপনাদের, যে সুপ্রিম কোর্টের পিটিশন দায়ের করেছেন মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি, এবং আসাদুদ্দিন ওয়াইসি এই পিটিশনে যেটা মেনশন করেছেন যে নয়া ওয়াকফ আইন লাগু হলে সম্ভালের জামা মসজিদ আর ওয়াকফ সম্পত্তি থাকবে না। আর এখানে প্রশ্ন উঠছে যে সেক্ষেত্রে ওয়াইসির এই দাবি যদি সঠিক হয়, তাহলে নয়া আইনে ঐতিহাসিক অনেক সম্পত্তি কি ভবিষ্যতে এসআই এর বলে গণ্য হবে? আর এভাবেই কি ঐতিহাসিক সমস্ত সম্পত্তির মালিকানা বদল হবে নয়া আইনে? এর পাশাপাশি আরো একটা ইনফরমেশন আমরা পাচ্ছি যে এবার আম আদমি পার্টি তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই ওয়াকফ বিলের বিরোধিতায়। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। আশিস দা, পিটিশনে যেটা পয়েন্ট আউট করেছেন আসাদুদ্দিন ওয়াইসি, যদি তাই হয় তাহলে তো আরো একাধিক ঐতিহাসিক স্থান তার মালিকানা বদলে যেতে পারে এই আইন লাগু হলে। আশিসদার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, আমি আবারও আশিসদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আসাদুদ্দিন ওয়াইসি সুপ্রিম কোর্টে যে পিটিশন দায়ের করেছেন সেখানে অত্যন্ত ইন্টারেস্টিং একটা পয়েন্ট রয়েছে, যেখানে আসাদুদ্দিন ওয়াইসি দাবি করেছেন যে নয়া আইন লাগু হলে এই সম্ভালের যে জামা মসজিদ, সেই জামা মসজিদ আর ওয়াকফ সম্পত্তি থাকবে না। আর এখানে প্রশ্ন উঠছে যে তাহলে তো শুধু সম্ভালের জামা মসজিদ নয়, এরকম একাধিক ঐতিহাসিক সম্পত্তি রয়েছে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে, এ রাজ্যেও হয়তো রয়েছে, যার যে মালিকানা সেটাই বদল হয়ে যাবে। আমি এই প্রসঙ্গে একটু ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, আমরা দেখতে পাচ্ছি যে আসাদুদ্দিন ওয়াইসি তিনি পিটিশনে একটা পয়েন্ট তিনি মেনশন করেছেন। তিনি বলছেন যে যদি নয়া আইন লাগু হয় তাহলে সম্ভালের জামা মসজিদের মতো সম্পত্তি ওয়াকফ সম্পত্তির বাইরে চলে যাবে। দেখুন, মানে এই যে ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট বিল, আপনি যদি সেটি পাঠ করেন, আমি সেটি মূলত এই কয়েকদিন থেকে চর্চার মধ্যে আছি, সেটা হলো যে এরা একটা যেটা দেখতে চাইছেন সেটা হচ্ছে মূলত নথিভুক্তিকরণ। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি, এমন অনেক প্রপার্টি রয়েছে যেগুলো সঠিক নথিভুক্তিকরণ নেই, খুব স্বাভাবিকভাবে, কারণ ওয়াকফ বাই ইউজার এই কনসেপ্টটি কিন্তু একেবারেই মানে যেটা ওরাল ওয়াকফ বলা হয়, হ্যাঁ, এই ওরাল ওয়াকফ এরকম ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র ওয়াকফের ক্ষেত্রে। আমি একটু বিরত করছি তোমায় ফিরদৌস, আশিস চ্যাটার্জির সঙ্গে আমরা যোগাযোগ করেছি আবারও। আশিস দা, আমি যে প্রশ্নটা আপনার কাছে করছিলাম যে যদি যে পয়েন্টটাকে মেনশন করেছেন আসাদুদ্দিন ওয়াইসি, যদি তাই হয় তাহলে তো শুধুমাত্র সম্ভালের জামা মসজিদ নয়, আরো একাধিক ঐতিহাসিক সম্পত্তি তার মালিকানা বদলে যাওয়ার সম্ভাবনা থাকছে। দেখো, যে কথা আসাদুদ্দিন ওয়াইসি উল্লেখ করেছেন সেই আইনের উপধারাটি 3D উপধারা 3D, তার বাঁ পাশে যেখানে সংক্ষিপ্ত আকারে হেডলাইন মতো করে ওই উপধারার বিষয়টি লেখা হয়, সেখানে লেখা হয়েছে ডিক্লারেশন অফ প্রোটেক্টেড মনুমেন্ট অর প্রোটেক্টেড এরিয়া অ্যাজ ওয়াকফ টু বি ভয়েড, এবং ডান দিকে যেখানে বিস্তারিত লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে যদি কোনো সম্পত্তি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা Ancient Monuments Preservation Act 1904 অথবা Archaeological Sites and Remains Act 1958 দ্বারা বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে, তাহলে সেই সব সম্পত্তি ওয়াকফের অন্তর্ভুক্ত হবে না। এই রকম কথা আইনে লেখা হয়েছে বলে ওয়েসি তার পিটিশনে, সুপ্রিম কোর্টে তার পিটিশনে জানিয়েছেন, এবং এই পিটিশনের এই আইনের উপধারার কারণেই সম্ভলের যে জামা মসজিদ, যা নিয়ে ইতিমধ্যেই কয়েকবার সার্ভে করতে গিয়েছেন এবং সেখানে হিংসার ঘটনাও ঘটেছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে, সেই জামা মসজিদ এই যে সংশোধনী পাশ হলো ওয়াকফ আইনের, সেটা যদি রাষ্ট্রপতির দ্বারা স্বাক্ষরিত হয়ে আইনে পরিণত হয়,
তাহলে সম্ভলের জামা মসজিদ অটোমেটিক্যালি সেটা আর ওয়াকফ থাকবে না, এএসআই বা সরকারের সম্পত্তি হিসেবে ন্যস্ত হবে, এইরকম একটা কথা ওয়েসি বলেছেন। এখন ওয়েসির এই কথা যদি সত্যি হয়, আমরা পশ্চিমবঙ্গেও জানি, দেশের সর্বত্র জানি, বহু ঐতিহাসিক স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন ইত্যাদি, সেখানে এএসআই এর বোর্ড থাকে, সেখানে এই যে আইন দুটো বললাম সেই আইন অনুযায়ী সেখানে কি কি করা যাবে যাবে না ইত্যাদি সমস্ত লেখা থাকে। এই সমস্ত সম্পত্তি কি তাহলে এই সংশোধনী বলে সরকারে নষ্ট হবে? এইরকম একটা কথা অনেকের মনে উঠে আসছে। এই প্রশ্নটা এই মুহূর্তে তুলে দিয়েছে পিটিশনে আসাদুদ্দিন ওয়াইসি, তার এই বিষয়টাকে পয়েন্ট আউট করার পাশাপাশি আরেকটি বিষয় সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করবো। আশিস দা, ইতিমধ্যে আপের তরফ থেকেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আপ, এমনটা আমরা জানতে পারছি, একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। দেখো, এটা আমরা একদম ব্রেক করছি যে আপ আম আদমি পার্টি, যাদের সব কজন রাজ্যসভার সাংসদ বিলের বিরুদ্ধে ভোট দেয়নি, এটা মনে রাখতে হবে, সেই আপের অন্যতম বিধায়ক আমানুতুল্লাহ খান সুপ্রিম কোর্টে আবেদন করেছেন, পিটিশন করেছেন এই আইনের বিরুদ্ধে। তাহলে এখনো পর্যন্ত আপ দলের আমানুতুল্লাহ খান, কংগ্রেসের মোহাম্মদ জাভেদ, এআইএমআইএম এর আসাদুদ্দিন ওয়েসি পিটিশন করেছেন। এর আগেই ডিএমকে জানিয়ে রেখেছিল তারাও সুপ্রিম কোর্টে যাবে। সুতরাং এটা হয়তো এমন একটি মামলা হতে চলেছে যা স্বাধীন দেশ কখনো দেখেনি, যে মামলায় আইনের বিরুদ্ধে উকিল হয়তো দাঁড়াবেন দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল, এমনকি কোনো কোনো রাজ্য সরকারও উকিল দিতে পারেন। আবার অন্যদিকে সরকার এবং শাসক রাজনৈতিক দলগুলোর লয়াররাও দাঁড়াতে পারেন, অ্যাডভোকেটরা দাঁড়াতে পারেন। সুতরাং সেক্ষেত্রে এমন একটি মামলা হয়তো সুপ্রিম কোর্টের মঞ্চে আমরা দেখতে চলেছি, যেমন মামলা প্রায় 80 বছর স্বাধীন দেশে আমরা কখনো একেবারেই আশিস। এবং ওয়াইসির পর আমরা দেখেছি দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, তিনিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আমাদের নজর থাকবে আপাতত আশিস দা, অনেক ধন্যবাদ। আশিস চ্যাটার্জি আমাদের পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে ছিলেন। আমি এখানেই ফিরদৌসের কাছে আসি, যে যে বিষয়টাকে পিটিশনে উল্লেখ করেছেন আসাদুদ্দিন ওয়াইসি, আমি যে কথা বলছিলাম উনি উল্লেখ করেছেন মূলত যেগুলো হিস্ট্রিক্যাল প্লেস, কিন্তু আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে ওরাল ওয়াকফ। ধরুন এরকম অনেক ওয়াকফ আছে যেগুলো ওরাল ওয়াকফ বলে রেজিস্টার আছে, এখানে যদিও বলেছে যে দিন পর্যন্ত রেজিস্টার থাকবে সেই দিন পর্যন্ত হবে। এখন ধরুন এই যে ওয়াকফ কনসেপ্টটি, এই কনসেপ্টটি তো দুরকম, ওরাল ওয়াকফও করা যায় বা রিটেনও করা যায়। ইভেন হিন্দু এন্ডাওমেন্ট অ্যাক্ট যে বিভিন্ন স্টেটগুলোতে আছে সেখানেও কিন্তু ওরাল প্রভিশন রয়েছে, তাহলে দেবত্ব সম্পত্তি যেগুলো। ফলে এই যে কনসেপ্ট যেটা রিলিজিয়াস কনসেপ্ট, সেই কনসেপ্টকে আপনি যদি মনে করেন যে না আমার রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে তাই সেই কনসেপ্টটিকে আমার মতো করে আমার ধাঁচে তৈরি করব, সেটা কিন্তু হওয়া কোনোভাবে উচিত নয়। এবং শুধু তাই না, দেবত্ব সম্পত্তির ক্ষেত্রে আপনি ওরালই করতে পারবেন, আর একজন মুসলিম সে তার ধর্মচারণ করতে চায় বলে যে না তার ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। ফলে এইটা করা যায় না। নাদিমুল হক সাহেব যেটা পয়েন্ট আউট করেছেন আসাদুদ্দিন ওয়াইসি, যদি তাই হয় তাহলে তো এ রাজ্যেও একাধিক এরকম সম্পত্তি রয়েছে যার মালিকানা বদল হয়ে যাওয়ার সম্ভাবনা। देखिए, ये सीधा सीधा मुल्क को डिवाइड करने के लिए ये बीजेपी ये लॉ लेकर के आई है और हर ये मुमकिन कोशिश करेगी कि ऐसा इश्यूज आए जिसमें हमारे हिंदू भाई, मुस्लिम भाई और दीगर रिलीजन का ये आपस में डिवाइड हो। हमने देखा ये लॉ पास हुआ पहले लोकसभा में मेजोरिटी से, फिर राज्यसभा में, अभी प्रेसिडेंट के पास जाएगा, वहां एक्सेंट होगा, फिर गैजेट में जाएगा। हम लोग भी इसका जो लीगल रेमेडी है उसमें हम लोग जुडिशियल रेमेडी में यकीन करते हैं, हम लोग उस पर जरूर गौर करेंगे। দেখো একটা জিনিস আমি বারবার বলতে পারি, সেটা হচ্ছে যে
এটা একেবারে এমন একটি ঘটনা, একটা ফার ফ্লাং একটা আইডিয়া নিয়ে করা হয়েছে। স্ট্র্যাটেজিগুলো দেখে বুঝতে পারবে অবশ্যই যে প্রসঙ্গটা ওয়েসি তুলেছেন এটা বাস্তব, যে আগামী দিনে এএসআই এর আন্ডারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় কোথায় ক্লেম করবে, একটা অদ্ভুত কনফিগারেশন তৈরি করবে, এখানে কোনো সন্দেহ নেই। আরেকটি কথা তোমাকে এখানে একেবারে পরিষ্কার, সেটা হচ্ছে দেখো রাজনীতির নামে সামাজিক বিভাজন এবং সেই বিভাজনটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে বিজেপি, এটা কিন্তু একটা বড় প্রমাণ। এটা একটা বড় প্রমাণ। এটা হচ্ছে বিজেপি তোষণে বিশ্বাস করে না। আর এখানে যেগুলো হচ্ছে, এই যে অনেকে সুপ্রিম কোর্টে গিয়েছেন তারা যেতে পারেন, তাদের হচ্ছে আইনি অধিকার আছে, কিন্তু সবটাই তারা করছেন, তারা জানেন যে সুপ্রিম কোর্টে এটা কেস টিকবে না, তারা হচ্ছে ভোটের জন্য করছেন, তোষণের জন্য করছেন। আর হচ্ছে এটা যেটা বলে দেওয়া হচ্ছে যে ওয়াকফ বাই ইউজার, সেটা উঠে গেছে। মানে কি হলো, আমি এই জমিটা অনেকদিন ধরে ব্যবহার করছি, ওটা ওয়াকফ হয়ে গেল, সেইটা হবে না। আর দেবত্ব দেবত্ব সম্পত্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন ছাড়া দেবত্ব সম্পত্তি থাকে না। আর ওয়াকফের কথা তাই বলা হচ্ছে, রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে। বিজেপি বলে দেবত্ব সম্পত্তি ওরা দেবত্ব সম্পত্তি সেটাও রেজিস্ট্রেশন বলবেন আর কথা বলতে হবে না। এরা হচ্ছে স্বচ্ছতা চান না, এরা স্বচ্ছতা চান না, এরা চান অস্বচ্ছতা, এরা চান করাপশন, এরা মুসলিমের উন্নতি চায় না। তার জন্য এটা পুরোটাই হচ্ছে মুসলিমদের উন্নতির জন্য। সরকার কোনো জমি নিয়ে নিচ্ছে না, সরকার কোনো জমি নিচ্ছে না, সেইগুলো থাকছে যে উন্নতির জন্য একজনকে বেছে নেওয়া যায় না, একটা নেতা বলেছিল যে ওয়াকফের ভালো ফাইনান্সিয়াল খবর বলবে, মুক্তার আব্বাস নাজমীর খবরটা বলবেন আমাদের একটু, বলবেন আমাদের বুঝতে হবে। আম আদমি পার্টিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। আপনার অনুষ্ঠানে নিশ্চয়ই, আমি যতদূর মানে বাইরে থেকে আছি, তো ফিরদৌস শামীম বোধহয় আছেন, উনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন যে ওরাল মানে কি, আপনি হিস্টোরিক্যালি জানেন যে এই জমিটা ওয়াকফ বা এই জমিটা দেবোত্তর। এখানে সমস্যা হচ্ছে যে বিজেপি সুমনদার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার গায়ের জোরে আমি পার্লামেন্ট আইনটা পরিবর্তন করে দিচ্ছি, আজ মুসলমানদের করেছে, তারপরে খ্রিস্টানদের করছে। এবার বিজেপি এটা বিপদটা বুঝতে পারছে না। আমি জানি না যে যারা বিজেপির হয়ে চিৎকার করছেন তারা বোধহয় খেয়াল করে না যে আমরা কোন বিশ্বে বাস করছি। আমার যতদূর মনে হচ্ছে, আমি বাইরে থেকে যেটুকু শুনছিলাম, ফিরদৌস শামীমও আছেন, নাজিমুল হকও আছেন, এরা এই বিজেপির যারা চিৎকার করছে তারা বুঝতে পারছে না যে আজকে আপনি সাম্বাল মসজিদকে দখল করলেন, আপনি আসলে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরকে মৌলবাদীরা যাতে দখল করতে পারে তার রাস্তা খুলে দিন। আপনি বোঝেন না যে আপনার দেশে কোনো মৌলবাদকে আপনি প্রশ্রয় দিলে এবং সংখ্যালঘুকে জোর করে দাবিয়ে রাখলে আপনার প্রতিবেশী দেশেও সেটাই অনুসরণ হবে এবং তখন আপনি হাত পা ছুড়ে কাঁদবেন। এই যে লজিক্যালি ফিরদৌস শামীম চমৎকার বলছিলেন, আমার সাথে ওনার 6টা রাজনৈতিক বিষয় বিরোধ থাকতে পারে, কিন্তু উনি আইনগত জিনিসটা বলছিলেন যে ওরালি বা হিস্টোরিক্যালি যেটা হয়, আর গরিব মুসলমানদের জন্য বিজেপি ভাবছে, এটা শুনলে পরে মানে বিজেপি নেতারাও হাসবে। আজ অব্দি বিজেপি, আবার আমি রিপিট করছি, একটা সংখ্যালঘু মুসলমানকে লোকসভা রাজ্যসভা কোনো মন্ত্রী করে না, যারা জনপ্রতিনিধি করে না তারা নাকি গরিব মুসলমানদের কথা ভেবেছে। আবারও বলছি যে কারণে আমরা সবসময় জানি, যারা ইতিহাস পড়ি বা সমাজতত্ত্ব পড়ি, কেন জমি আনলক করা হয়, কারণ প্রাইভেট পার্টির হাতে খুলে দেওয়ার জন্য। আজ আপনি মুসলমানদের জমি খুলছেন, কাল খ্রিস্টানদের জমি খুলবেন, পরশু অমৃতসর স্বর্ণ মন্দিরে হানা দেবেন। আপনি দেশকে যে বোধহয় নাদিমুল হক বলছেন, আপনি দেশকে জাতি এবং বর্ণতে ভাগ করছেন। খুব সংক্ষেপে 30 সেকেন্ডে উত্তর নেব, 1 সেকেন্ড 30 সেকেন্ড। ওনার কি হচ্ছে, দেশের আইন বা কোর্টে বিশ্বাস আছে?
সুপ্রিম কোর্টে কেস রয়েছে, যা বলার সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। আপনি বলতে কেন? এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, সুপ্রিম কোর্ট মান্যতা দিলেই তবে এটা আইন হবে। আমি খুব সংক্ষেপে 370 পরে আপনি একই কথা বলেছিলেন, আপনারা একদম শেষে 370 পরে কাছে একই কথা বলা হয়েছিল। ফিরদৌসের কাছে আসবো। সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্ট করেছে। ফিরদৌস, আমরা যেভাবে একের পর এক পিটিশন দেখছি সুপ্রিম কোর্টে, কি মনে হয় যে এই বিষয়টা আইনে পরিণত হওয়া, সেটার পথটা কি সহজ হবে? দেখুন, আমি প্রথমেই বলি, আমার যদি বিন্দু বিসর্গ আইনগত একটু ধ্যান ধারণা থেকে থাকে এবং ভারতবর্ষের সংবিধান সম্পর্কে যদি বিন্দু বিসর্গ ধারণা থেকে থাকে, এই আইন ভারতবর্ষের সংবিধানের যে লেটার অ্যান্ড স্পিরিট উভয়কেই ভঙ্গ করছে। কেন বলছি? দেখুন, প্রথম কথা, ভারতবর্ষে যে ধর্মনিরপেক্ষতার স্পিরিট সেটা ভঙ্গ করছে, এবং শুধু তাই নয়, সংবিধানের একাধিক প্রভিশন ভঙ্গ করছে। যদিও আপনার সময় কম, সেই জন্যই করছে। এবং অলরেডি আমাকে আইএসএফ এর যিনি এমএলএ আছেন নওশাদ সিদ্দিকী, তিনিও ফাইল করবেন বলে আমি অলরেডি ড্রাফট করছি, এবং সেই পিটিশনও ফাইল হবে। ফলে এই জন্য আমি বলতে পারি, দেখুন এই লটি আমি পুরোটাই পড়েছি, তো শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে যে দেবত্ব সম্পত্তির যে আইন, সেগুলোকে তুল্যমূল্য বিচার করে যে ভারতবর্ষে দেখো এই যে দ্বিচারিতা, এটা ভারতবর্ষের যে বেসিক স্ট্রাকচার সেটা ধ্বংস করছে। ফলে এটাকে কোনোভাবে সেদিকে আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। একটু পরেই দেখুন পলিটিক্স অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। দেখতে থাকুন কলকাতা টিভি।